আমার দুইটা বাচ্চা বুঝছেন, ওরা এখন এই সুস্থ মোটামুটি আল্লাহর রহমতে। এই পুরো সপ্তাহটাই অস্থির। আলহামদুলিল্লাহ। দুটা বাচ্চাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছে। যেও সিক্স ছিলাম, আবার দুইটা বেবিকে নিয়ে ভালোই দৌড়াদৌড়ি করতেছে। আজকে দেখে দেখে দেখতেছি যে ওরা পুরোপুরি সুস্থ। আচ্ছা, আমরা আজকে বাজেটিংটা নিয়ে আলোচনা করি। এটা কোয়াইট ইজি চ্যাপ্টার, এবং এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেখবেন। এটা এখানে তেমন কমপ্লেক্স কিছু নাই। আমরা যে কন্টেন্ট গুলো নিয়ে আলোচনা করব, হোয়াই ডু অর্গানাইজেশন প্রিপেয়ার বাজেট, যে অর্গানাইজেশন বাজেট কেন প্রিপেয়ার করে, এই ফ্রেমওয়ার্ক ফর বাজেটিং। এটা ফ্রেমওয়ার্ক, স্টেপস ইন প্রিপারেশন অফ বাজেট, যে বাজেট প্রিপারেশন স্টেপ গুলো কি কি। আমরা মাস্টার বাজেট দেখবো, প্রিপেয়ারিং ফোরকাস্ট এন্ড অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু বাজেটিং। আমরা এই পয়েন্টগুলো আলোচনা করবো। হোয়াই ডু অর্গানাইজেশন প্রিপেয়ার বাজেট, এ ফ্রেমওয়ার্ক ফর বাজেটিং, স্টেপস ইন প্রিপারেশন অফ বাজেট, যে আমরা কিভাবে একটা বাজেট তৈরি করব। মাস্টার বাজেট দেখবো, অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু বাজেটিং। দেখা যাচ্ছে কি কন্টেন্ট গুলো? আচ্ছা, প্রথম দিকের পার্টগুলো একটু থিওরিক্যাল, পরে আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট রয়েছে। আমরা প্রথম দিকের পার্টগুলো একটু দেখি। মানে বাজেটিং নিয়ে যে আলোচনা, এটা মোরাললেস সবগুলো বইতেই দেখবেন কাছাকাছি আলোচনা করা, খুব বেশি ভেরিয়েশন নাই। হ্যাঁ, বাজেটিং এর যে টপিকটা আলোচনা করা, এটা এসএসসি এর F5 বলেন, বা F2 বলেন, বা সীমার P1 বলেন, সবগুলো বইতেই দেখবেন মোরাললেস সেম আলোচনাই আছে। আচ্ছা, হোয়াই ডু অর্গানাইজেশন প্রিপেয়ার বাজেট, কেন, রিজনস ফর প্রিপেয়ারিং বাজেট বলা হচ্ছে যে বাজেট প্রিপারেশনের জন্য রিজনগুলো কি কি। কম্পেল প্ল্যানিং, এটা অ্যাকচুয়ালি কি করে দেখেন, বাজেটিং ফোর্সেস ম্যানেজমেন্ট টু লুক আহেড, মানে বাজেট ম্যানেজমেন্টকে কি করতেছে, সামনের দিকে অগ্রসরের জন্য ফোর্স করতেছে, টু সেট আউট ডিটেল প্ল্যানস ফর অ্যাচিভিং দ্য টার্গেট। বাজেট বাজেটে আমরা কি করি, বা বাজেটে কোম্পানি কি করে, তারা একটা প্ল্যান বা একটা টার্গেট সেট করে না? এই প্ল্যান বা টার্গেটটা কেন সেট করে? টু অ্যাচিভ, এটা অ্যাচিভের জন্য সেট করে, ঠিক না? এটা যাতে অ্যাচিভ করা যায়। কারণ আপনার প্ল্যান বা টার্গেট যদি সেট না করেন, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা কি করতে পারবেন না, অ্যাচিভ করতে পারবেন না। কারণ আপনার কিন্তু একটা প্ল্যান থাকতে হবে, ঠিক না? আদারওয়াইজ তো আপনি কি করতে পারবেন না, অ্যাচিভ করতে পারবেন না। ইমরুল ভাই, এটা কোন বই থেকে পড়াচ্ছেন? এটাই যে আমাদের এই এসএসসি এর বই থেকে পড়াচ্ছে। এই এই চ্যাপ্টারটা আমার সফট কপি আসলো, তো এই জন্য আমি এইভাবে দিছি। আমি দিয়ে দিব নে চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা কোয়াইট ইজি, এই জন্যই আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে বাজেট হলো কি, যে বাজেট যেটা বলা হচ্ছে যে বাজেট ওয়ান কাইন্ড অফ কি অর্গানাইজেশন, অর্গানাইজেশনের প্ল্যান, যে এটা অর্গানাইজেশন চাই কি টু অ্যাচিভ, অ্যাচিভ দ্য প্ল্যান বা অ্যাচিভ দ্য টার্গেট বা অ্যাচিভ দ্য অবজেক্টিভস, কমিউনিকেট আইডিয়া অ্যান্ড প্ল্যান। অর্গানাইজেশন যখন একটা বাজেট প্রিপেয়ার করবে, তখন কি হবে, বিভিন্ন ডিপার্টমেন্টের হেডদের মধ্যে একটা কমিউনিকেট হবে না, বা নলেজ শেয়ার হবে, নলেজ শেয়ার হবে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, একটু, হ্যাঁ, আমার ই থেকে একটা মিনিট, হ্যাঁ। হ্যাঁ, একটু ওয়েট করো, 2 মিনিট, হ্যাঁ, আমি আসছি। আরে কম করে। আজকে কিন্তু অ্যাকাউন্টিং এর ছাড়াও যারা অন্য ডিপার্টমেন্টে কাজ করে তাদেরও কিন্তু এই বাজেটিং দরকার হয়। সাপ্লাই চেইন হোক আর মার্কেটিং হোক, সবারই কিন্তু বাজেটিং দরকার, এই জন্য মনোযোগ দিয়ে শেখা দরকার। হ্যাঁ, এই চ্যাপ্টারটাও ইজি আছে, হ্যাঁ, কারণ এখানে আলোচনাটা, মনি ভাই, আলোচনাটাও খুব ইজি, বুঝছেন, খুব কিন্তু ইজি তাছাড়া ওই আলোচনা। বাজেটটাও কিন্তু অনেকে অ্যাভয়েড করে। বাজেটটা কিন্তু কোম্পানি যখন চাকরি করে, সব হুম হুম ডিপার্টমেন্টকে হুম আমরা হুম। বলি যে বাজেট, সবাই সবার বাজেটিং বাজেট করে দেন। কারণ ইয়ারলি বাজেট আচ্ছা, করার আগে সব ডিপার্টমেন্ট থেকে কিন্তু বাজেট নিতে হয়। তখন কি হয় যে ওই বাজেট বাজেট থাকলে সুবিধা, কিভাবে কি হ্যাঁ। করে হুম হুম হুম। বুঝতেছে না। জি জি, এটা ডিপার্টমেন্টের সুবিধা, হেডদের কিন্তু একটা দরকার। বাজেট থাকলে। ইভেন ব্যবসা জি জি, করলেও তো বাজেট একটা, করতে হয়। হ্যাঁ, বিজনেস করতে গেলেও লাগে। কারণ আপনার বাজেট তো ধরুন যে আপনার একটা টার্গেট থাকতে হবে, কারণ আপনি বিজনেস রান করবেন কিভাবে, কারণ আপনার যদি টার্গেট না থাকে যে আমার
প্রতি মাসে তো একটা খরচ আছে। তা খরচের ক্ষেত্রে আপনাকে একটা কস্ট বাজেট করতে হবে। তো ওই পরিমাণ কস্ট মিট আপ করতে তো আপনাকে একটা রেভিনিউ বাজেট করতে হবে, যে আমার এই মাসে এই পরিমাণ রেভিনিউ আসবে। তো এই জিনিসগুলো একটু। আচ্ছা, আমরা যে জায়গাটাতে ছিলাম, সরি একটু ইন্টারাপ্ট হলো। এই, আচ্ছা, আমরা পড়তেছিলাম কমিউনিকেট আইডিয়াস অ্যান্ড প্ল্যান্ট বাজেটের মাধ্যমে কি করছে, যে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছে তারা কি করতেছে, দে আর শেয়ারিং দেয়ার নলেজ, বা দে আর শেয়ারিং দেয়ার ভিউজ, যে তারা তাদের মতামতগুলো শেয়ার করতেছে। দেখেন, এ ফর্মাল সিস্টেম ইজ নেসেসারি টু ইনশিওর দ্যাট ইজ পার্সন অ্যাফেক্টেড বাই দ্য প্ল্যান ইজ এয়ার অফ হোয়াট হি আর ই শি ইজ সাপোজ টু বি ডুইং। কারণ বাজেটে কি করা হচ্ছে, কমিউনিকেট করা হচ্ছে না। তার মানে এই বাজেটটা যারা ইমপ্লিমেন্ট করবে তারা কিন্তু জানতেছে যে তাদেরকে কি ইমপ্লিমেন্ট করতে হবে, বা তাদেরকে একটা টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে। এটাই বলা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্টিভিটিস। The activities of different departments need to be coordinated to ensure everyone in an organization working towards the same goals. এখানে অ্যাক্টিভিটি গুলোকে দেখেন, the activities of different department need to be coordinated, মানে বাজেট অ্যাকচুয়ালি কিন্তু, বিশেষ করে অর্গানাইজেশনের বাজেট বলেন বা কোনো একটা এন্টিটির বাজেট বলেন, এটা একার পক্ষে কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব না। এটা একার পক্ষে ইমপ্লিমেন্ট করা সম্ভব না। তারপরে এটা, এই বাজেট ইমপ্লিমেন্ট করতে হলে কি করতে হবে, অর্গানাইজেশনে সবাইকে নিয়ে কিন্তু কাজ করতে হবে, বা এন্টিটি সবাইকে নিয়ে একত্রে কাজ করতে হবে টু ইমপ্লিমেন্ট দ্য বাজেট। তার মানে এই বাজেট কি করতেছে, সবার মধ্যে কিন্তু একটা কোঅর্ডিনেট ক্রিয়েট করে ফেলতেছে, বা সবার অ্যাক্টিভিটির মধ্যে একটা কোঅর্ডিনেট ক্রিয়েট করে ফেলতেছে। এই জন্য বলতেছে দ্য অ্যাক্টিভিটি অফ ডিফারেন্ট ডিপার্টমেন্ট নিড টু বি কোঅর্ডিনেট টু ইনশিওর এভরিওয়ান ইন অ্যান অর্গানাইজেশন ইজ ওয়ার্কিং টুয়ার্ড দ্য সেম গোল। মানে সবাই কি করতেছে, ওই সেম গোলটা অ্যাচিভ করার নিকির জন্য কাজ করতেছে। মিনস অফ অ্যালোকেটিং রিসোর্সেস, কার কি পরিমাণ ফান্ড দরকার বা কার কি পরিমাণ রিসোর্স দরকার, এটাও কিন্তু ডিপেন্ডস করবে কি, বাজেটের পরে। এটাও ডিপেন্ডস করবে কি, বাজেটের পরে। এই জন্য ইট ক্যান বি ইউজ টু ডিসাইড হাউ মেনি রিসোর্স আর নিডেড, কি পরিমাণ রিসোর্স রিকোয়ার্ড। প্রোডাকশন ডিপার্টমেন্ট, সে কি পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করবে, তাকে কি পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করতে হবে, এটার উপরে ডিপেন্ড করবে তার কি পরিমাণ রিসোর্স রিকোয়ার্ড, and how many should be given to each area of the organization activities, এবং কি পরিমাণ প্রদান করা হবে। এটা, এই ডিসিশনটাও কি করা হয়, বাজারের মাধ্যমে মেক করা হয়। অথরাইজেশন, অথরাইজেশনের ডেফিনেশনে যেটা বলা হচ্ছে, অথরাইজেশন ইজ এ ইজ এ ওয়ান কাইন্ড অফ ফর্মাল পাওয়ার, কাউকে একটা ফর্মালি পাওয়ার দেওয়াটাকে বলা হচ্ছে অথরাইজেশন। বাজেটের মাধ্যমে কি করা হচ্ছে, কাউকে অথরাইজ দেওয়া হচ্ছে, অথরাইজেশন প্রোভাইড করা হচ্ছে টু ইমপ্লিমেন্ট দ্য বাজেট। এ ফর্মাল বাজেট ডেলিগেট অথরিটি টু বাজেট হোল্ডার্স। দেখেন, ফর্মাল বাজেট কি করতেছে, ডেলিগেট করতেছে অথরিটি টু বাজেট হোল্ডার্স টু টেক অ্যাকশন and within specified control limit। বলা আছে প্রোভাইড এ ফ্রেমওয়ার্ক ফর রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। ফ্রেমওয়ার্ক বলতে আমরা একটা স্ট্যান্ডার্ডকে মিন করি, ফ্রেমওয়ার্ক বলতে আমরা স্ট্যান্ডার্ডটাকে মিন করি। আর দেখবেন আমাদের একটা টপিক আছে ভেরিয়েন্স অ্যানালাইসিস, যেখানে আমাদের স্ট্যান্ডার্ড কস্টিং নিয়ে আলোচনা করে করা করা হয়। তার মানে এখানেও একটা স্ট্যান্ডার্ড সেট করা আছে। এই স্ট্যান্ডার্ড যদি মিট না করতে পারেন, বা স্ট্যান্ডার্ড থেকে যখন ডেভিয়েশন হবে, তখন যারা রেসপন্সিবল ছিল তাদেরকে কি করতে হবে, জবাবদিহি করতে হবে। দেখেন, বলা হচ্ছে প্রোভাইড এ ফ্রেমওয়ার্ক ফর রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং তার মানে আপনার বোধহয় একটা জবাবদিহিতা থাকতে হবে। দেখেন, বাজেট রিকোয়ার্স দ্যাট ম্যানেজার্স আর মেড রেসপন্সিবল, বলতেছে বাজেট রিকোয়ার দ্যাট ম্যানেজার্স আর মেড রেসপন্সিবল ফর দ্য অ্যাচিভমেন্ট অফ বাজেট টার্গেট ফর দ্য operations under their personal control, under their personal control।
অর্থাৎ আপনার কন্ট্রোলের অধীনেই ছিল, কিন্তু আপনি হয়তো বা কি করতে পারেন নাই। যদি কোনো কারণে অ্যাচিভ না করতে পারেন তাহলে এটা জবাবদিহিটা আপনাকে প্রদান করতে হবে। ইস্টাবলিশ এ সিস্টেম অফ কন্ট্রোল, বাজেটের মাধ্যমে একটা কন্ট্রোল ইস্টাবলিশ করা যায়। ওই যে যেটা বলতেছিলাম, বাজেটের একটা স্ট্যান্ডার্ড কিন্তু সেট করা থাকে, আপনি ওই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতে পারছেন কিনা, বা ওই টার্গেটটা অ্যাচিভ করতে পারতেছেন কিনা। যে আপনার সেলস টার্গেট দেওয়া হয়েছে 10 লাখ ইউনিটস, কিন্তু আপনি হয়তো বা 10 লাখ ইউনিটস বিক্রি করতে পারলেন না। তাহলে কেন বিক্রি করতে পারলেন না, এটা রেসপন্সিবিলিটিটা সেলস ডিপার্টমেন্টের যে head, তাকে এটা দিতে হবে। বুঝতে পারলাম কিনা? বা আপনাকে বলা হয়েছে 10 লাখ ইউনিটস, প্রত্যেকটা ইউনিট উৎপাদন করতে আপনার একটা কস্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যখন উৎপাদন করেছেন, দেখা যাচ্ছে অ্যাকচুয়াল কস্ট কি হায়ার দেন দা কি দ্য কস্ট যেটা মাইন, যে কস্টটা নির্ধারণ করা হয়েছে তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে কেন বেশি হয়ে যাচ্ছে? যে দেখবেন আমাদের একটা কনসেপ্ট আছে, ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। এই ম্যানেজমেন্ট বাই এক্সেপশন যেটা বলা হচ্ছে, যে আপনার বাজেটের সাথে যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে, তখন ওই জিনিসটাকে, এই জিনিসটা কেন হলো, এই জিনিসটা ম্যানেজমেন্টকে কি করতে হবে? ম্যানেজমেন্ট টেক নেসেসারি অ্যাকশন টু ফাইন্ড আউট দ্য ডেভিয়েশন। ম্যানেজমেন্ট কি করবে? নেসেসারি অ্যাকশন নিবে ওই ডেভিয়েশনটাকে ফাইন্ড আউট করার জন্য, যেটা আমরা ভেরিয়েন্স অ্যানালাইসিস চ্যাপ্টারে পাবো, ম্যানেজমেন্ট বাই এক্সেপশন এর কনসেপ্টটা। প্রোভাইড এ মিনস অফ পারফরমেন্স ইভালুয়েশন। বাজেট কিন্তু একটা মাধ্যম, পারফরমেন্স ইভালুয়েশনের একটা মাধ্যম। যেমন আপনাকে তো একটা টার্গেট দেওয়া হচ্ছে, আপনি যখন টার্গেট অ্যাচিভ করতে পারবেন, তখন এটা আপনার কি হবে? আপনার ইভালুয়েশনটাও কিন্তু কি হবে? পজিটিভ হবে। এবং টার্গেট অ্যাচিভমেন্টের উপর বেস করে অর্গানাইজেশনগুলো কিন্তু ইনসেনটিভ প্রদান করে থাকে। তার মানে এটা একটা মাধ্যম পারফরমেন্স ইভালুয়েট করার জন্য, এটাই বলা হচ্ছে। মোটিভেট এমপ্লয়িজ টু ইমপ্রুভ ইমপ্রুভ দ্য পারফরমেন্স। যখন একজনকে ইনসেনটিভ দেওয়া হয়, তখন আপনার মধ্যেও কিন্তু একটা ইচ্ছা থাকবে যে না, আমিও কি করতে পারতাম, যদি টার্গেট মিট করতে পারতাম, দেন আই উইল গিভ দ্য এডিশনাল মনিটারি বেনিফিটস। তার মানে বাজেট এটা কি এটা এমপ্লয়ীদেরকে মোটিভেট করার ক্ষেত্রেও বাজেট ইজ ইজ নেসারি। আমরা কি বুঝতে পেরেছি যে বাজেটটা কেন দরকার, কি জন্য দরকার বাজেটটা? জি, নাজিম ভাই, বুঝতে পেরেছি তো না? আচ্ছা, আমাদের একটা সিম্পল একটা পার্থক্য আছে, বাজেট কম্পেয়ার উইথ ফোরকাস্ট। বাজেট কম্পেয়ার উইথ ফোরকাস্ট। আচ্ছা, ফোরকাস্ট জিনিসটা হলো কি প্রেডিকশন। ফোরকাস্ট জিনিসটা হলো কি প্রেডিকশন। ফোরকাস্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যে ফোরকাস্টের ক্ষেত্রে নিউমেরিক ইস্যু থাকতেও পারে, নাও থাকতে পারে। নিউমেরিক ইস্যু, যেমন আজকে বৃষ্টি হতে পারে, দিস কল কি ফোরকাস্ট। বুঝতে পারলাম কিনা? আজকে বৃষ্টি হতে পারে, দিস কল কি ফোরকাস্ট। এই বছর গত বছরের তুলনায় এই বছর কোম্পানির সেলস বাড়বে, এটা প্রেডিক্ট করা যাচ্ছে যে এই বছর কোম্পানি কি করবে, শেয়ার হোল্ডারদের বেশি পরিমাণ ডিভিডেন্ড দিবে, দিস কল ফোরকাস্ট। যদি এখানে যদি কোনো নিউমেরিক ইস্যু থাকে, নিউমেরিক বা যদি কোয়ান্টিফাইড এর কোনো ইস্যু থাকে ফোরকাস্টের মধ্যে, দেন ইট ইজ কল বাজেট। যেমন এই বছর 10% বাজেট, ফোরকাস্ট হলো কি আমরা জাস্ট প্রেডিকশন করি, আর বাজেট জিনিসটা কি, যেটা যে ম্যানেজমেন্ট যেটা ঘটাইতে যাচ্ছে, দ্যাট ইজ কল বাজেট। মানে ম্যানেজমেন্টের যেটা ইন্টেনশন টু ইমপ্লিমেন্ট, দ্যাট ইজ কল কি বাজেট। আর ফোরকাস্টটা কি জাস্ট আমরা আমাদের প্রেডিকশন, জাস্ট আমাদের প্রেডিকশন, গত বছরের তুলনায় এই বছর আমরা কি করতে পারি, গত বছরের তুলনায় এই বছর এই কোম্পানি থেকে আমরা বেশি পরিমাণ ডিভিডেন্ড পাইতে পারি, দ্যাট ইজ কল কি ফোরকাস্ট। আর বাজেট হলো যে যে জিনিসটা ম্যানেজমেন্ট
ম্যানেজমেন্ট ইন্টেনশন টু ইমপ্লিমেন্ট। দেখেন এখানে খুব সুন্দর বলা আছে, বলে দেওয়া আছে, এ ফোরকাস্ট ইজ এ প্রেডিকশন অফ হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন ইন দ্য ফিউচার। ফোরকাস্ট হলো কি প্রেডিকশন, যে ভবিষ্যতে কি ঘটবে, এটার প্রেডিকশন গিভেন এ সার্টেন সেট অফ সার্কামস্টেন্স, একটা নির্দিষ্ট সার্কামস্টেন্সে এর অধীনে। কারণ এটা সেট অফ সার্কামস্টেন্সেস বলা হয় কেন, কারণ দেখবেন অ্যানালিস্ট যখন অ্যানালাইসিস করে তখন বিভিন্ন কিন্তু সার্কামস্টেন্সেস সিচুয়েশন কথা বলে দেয়, যে তোমার বিজনেস যদি ভালো থাকে তাহলে তুমি এই বিজনেস, তুমি যেখানে ইনভেস্ট করতেছো এখান থেকে কি পরিমাণ তুমি রিটার্ন পেতে পারো, অ্যানালিস্ট যখন প্রেডিকশন করে। কিন্তু বিজনেস যদি ডাউনের দিকে চলে যায় বা ইকোনমিক যদি ডাউনের দিকে চলে যায়, তাহলে তোমার যে বিজনেসে ইনভেস্ট করতেছো এখান থেকে কি পরিমাণ রিটার্ন পেতে পারো। বিজনেস যদি বুমে বুম বুমে চলে যায় তাহলে তুমি কি পরিমাণ রিটার্ন পেতে পারো, কারণ এখানে কিছু সার্টেন সেট অফ সার্কামস্টান্সেস কি করা থাকে, উল্লেখ থাকে। দিস ডিফারেন্ট ফ্রম আ বাজেট, এটা ফোরকাস্টটা টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য বাজেট। অবশ্য বাজেটের ডেফিনেশনে বলা হয় বাজেট ইজ এ কোয়ান্টিফাইড ফোরকাস্টেড, কোয়ান্টিফাইড ফোরকাস্টেড প্ল্যান, এই ধরনের কিছু বলা হয়। আচ্ছা, হুইচ ইজ এ কোয়ান্টিফাইড প্ল্যান, দ্য বাজেট ইজ এ কি কোয়ান্টিফাইড প্ল্যান of what the organization intends should happen in the future. দেখেন, what the organization intends should happen, অর্গানাইজেশনের ইন্টেনশনটা কি, শুড হ্যাপেন ইন দ্য ফিউচার, ফিউচারে কি ঘটবে এটা, এই অর্গানাইজেশনের। দেখেন কোয়ান্টিফাই বাজেটের এখানে একটা ডেফিনেশন বলা হচ্ছে। দেখেন এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে উই প্ল্যান টু ইউটিলাইজ ফুললি অল অ্যাভেলেবল আওয়ার্স অফ সেমি স্কিল লেবার নেক্সট ফিউ। এটা বলা হচ্ছে যে আমরা কি করব, ইউটিলাইজ করব ফুললি অল অ্যাভেলেবল আওয়ার্স অফ সেমি স্কিল লেবার নেক্সট পিরিয়ড, নেক্সট পিরিয়ডে যে আমাদের সেমি স্কিল লেবার আওয়ার্স এটা আমরা ইউজ করব। কিন্তু কি পরিমাণ আওয়ার ইউজ করব এটা মেজারমেন্টের কিন্তু বা ইভালুয়েশন কিন্তু কোনো কিছু বলা নাই, কিন্তু বাজেটে এটা মেজারমেন্ট বা ইভালুয়েশন ইস্যু থাকবে। বলা হচ্ছে উই প্ল্যান টু ইউটিলাইজ 24,800 আওয়ার্স অফ সেমি স্কিল লেবার নেক্সট পিরিয়ড। মানে আমাদের টার্গেট কি এই পরিমাণ সেমি স্কিল লেবার আওয়ার ইউজ করা। কারণ বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু আপনার আওয়ার বেসিসে কন্ট্রাক্ট হয়, বাইরের কান্ট্রিগুলোতে কি হয় কন্ট্রাক্টগুলো হয় আওয়ার বেসিসে, বুঝতে পারলাম কিনা, আওয়ার বেসিসে। ঠিক আছে, এখন আপনাকে ইউজ করার দায়িত্বটা কিন্তু অর্গানাইজেশনের, অর্গানাইজেশন। এখন আপনি যদি আইডল অবস্থায় পড়ে থাকেন, আইডল অবস্থায় যদি অর্গানাইজেশন আপনাকে কিভাবে ইউটিলাইজ করতেছে, আপনার সাথে কিন্তু চুক্তি হয়ে গেছে যে তোমাকে প্রতিদিন 8 আওয়ার্স ওয়ার্ক করতে হবে, সপ্তাহে 5 দিন তোমাকে কাজ করতে হবে। এখন অর্গানাইজেশন আপনাকে কিভাবে ইউটিলাইজ করতেছে ইজ ডিপেন্ডস অন কি অর্গানাইজেশন। যেমন এই যে বাজেটে এটা বলা হচ্ছে যে তাদের টার্গেট হলো কি করা, সেমি স্কিল লেবারকে 24,800 সেমি স্কিল লেবার ইউজ করা। দেখেন উই প্ল্যান টু মিনিমাইজ এক্সপেন্ডিচার অন অ্যাডভার্টাইজিং স্পেন্ড, নেক্সট পিরিয়ডে আমরা অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা কমাবো, কিন্তু কি পরিমাণ কমাবো, কি পরিমাণ কমাবো এটা কিন্তু বলা নেই। উই প্ল্যান টু স্পেন্ড 1 লাখ 1,07,000 অন অ্যাডভার্টাইজিং নেক্সট পিরিয়ড। মানে আগের বছর হয়তো বা এর চেয়ে বেশি পরিমাণ অ্যাডভার্টাইজিং পারপাসে খরচ হয়েছে, কিন্তু এইবার আমাদের টার্গেট হলো এই পরিমাণ খরচ করা। আগের বছরের মতোই আমি আউটপুট জেনারেট করব, কিন্তু অ্যাডভার্টাইজিং পারপাসে আমি খরচটা কি করব, কমায়া দিব, এটা বলা হচ্ছে। তাহলে দেখেন দিস বাজেট প্রোভাইড ডেফিনিট প্ল্যানস অ্যাজ ওয়েল এজ ইয়ারিস্টিক ফর কন্ট্রোল পারপাস। এই দুটাকে বলা হচ্ছে বাজেট, এটা কিন্তু একটা ডেফিনিট প্ল্যান দিয়ে দিছে যে আমি কি পরিমাণ লেবার আউস ইউজ করব, মানে অ্যাডভার্টাইজিং কস্টটা আমি কি পরিমাণ এই বছর আমার টার্গেট কি পরিমাণ খরচ করা। এখন আমরা এই দুইটার ক্ষেত্রে পারফরমেন্স ইভালুয়েট করব, পিরিয়ড শেষ হওয়ার পর আমরা পারফরমেন্স ইভালুয়েট করব। আমাকে দেখতে হবে যে পিরিয়ড শেষে কি পরিমাণ সেমি স্কিল লেবার আওয়ার ইউজ হয়েছে, ইউটিলাইজ হয়েছে, এবং পিরিয়ড শেষে কি অ্যাডভার্টাইজিং পারপাজে কি পরিমাণ কস্ট ইনকাট হয়েছে। আমি যদি দেখি অ্যাডভার্টাইজিং পারপাজে 1,05,000 কস্ট ইনকাট হয়েছে, আমি যদি দেখি 1,05,000 কস্ট ইনকাট হয়েছে, তার মানে আমার যে টার্গেট ছিল যে এই পরিমাণ কস্ট ইনকাট করা, তার চেয়ে এর চেয়ে আমি কি করছি
কম কষ্টের মধ্যে আমি কাজটা কমপ্লিট করে ফেলছি। বুঝতে পারলাম কিনা? তার মানে আমার বাজেট যেটা ছিল এই বাজেটটা আমি কি করতে পারছি, এতে করতে পারছি। এটাই বলা হচ্ছে, এটা ডেফিনিট প্ল্যান এবং একটা রিয়ালিস্টিক আছে বলা হচ্ছে। এ ফ্রেমওয়ার্ক ফর বাজেটিং। বোঝা যাচ্ছে তো না? একটু রেসপন্স করেন ক্লাসে, কারণ আমাদের এখানে কিছু থিওরিটিক্যাল আলোচনা প্লাস ম্যাথমেটিক্যাল আলোচনা আছে। একটু রেসপন্স করেন তাহলে এটা ভালো হবে। আচ্ছা, এই ফ্রেমওয়ার্ক ফর বাজেটিং, এই বাজেটটা আপনি কিভাবে প্রিপেয়ার করবেন? ফ্রেমওয়ার্ক বলতে একটা গাইডলাইন দেওয়া আছে। বাজেটিং বাজেটিং প্রিপারেশন একটা গাইডলাইন আপনাকে প্রদান করা হচ্ছে। দেখেন, দ্য বাজেট কমিটি ইজ দ্য কোঅর্ডিনেটিং বডি ইন দ্য প্রিপারেশন অ্যাডমিনিস্ট্রেশন অফ বাজেট। তার মানে বলা হচ্ছে যে বাজেট কমিটি হলো ইজ দ্য কোঅর্ডিনেটিং বডি ইন দ্য প্রিপারেশন অ্যাডমিনিস্ট্রেশন বাজেট। মানে বাজেট কমিটি এই কাজটা করবে, কোঅর্ডিনেট এবং প্রিপারেশন বাজেটের কোঅর্ডিনেট এন্ড প্রিপারেশন করবে কি? বাজেট কমিটি। আচ্ছা, বাজেটের তো বাজেট, এটা তো একটা নির্দিষ্ট পিরিয়ড থাকে। এটা হইতে পারে ইয়ারলি, হইতে পারে এটা হইতে পারে কোয়ার্টারলি, হইতে পারে এটা হইতে পারে হাফ ইয়ারলি, হইতে পারে এটা হইতে পারে মান্থলি, হইতে পারে। দেখেন বলা হচ্ছে দ্য বাজেট পিরিয়ড ইজ দ্য পিরিয়ড কভার্ড বাই দ্য বাজেট হুইচ ইজ ইউজুয়ালি 1 ইয়ার। নর্মালি কোম্পানিগুলো কি করে, 1 বছরের জন্য বাজেট করে, আবার 1 বছরের অধিকও বাজেট করতে পারে। তার 5 ইয়ার্স একটা থাকতে পারে, প্ল্যান থাকতে পারে। 5 ইয়ার্স এটা প্ল্যান থাকতে পারে। যেমন আমরা কনসেপ্ট পড়ে আসছি কিছু, যেমন ভিশন। ভিশন না, আমরা পড়ে আসছি ভিশন। ভিশন জিনিসটা কি? এ লং টার্ম প্ল্যান। লং টার্ম প্ল্যান মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই তো একটা ভিশন আছে। তার ভিশন আছে, মিশন আছে, তার গোল আছে। আপনি তো আহ, জানেন যে একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছাইতে তো আপনার এটা কি থাকতে হবে, একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম রিকোয়ার্ড। একটা নির্দিষ্ট পিরিয়ড আপনার টাইম লাগবে। তো আপনি কি উইদিন শর্ট টাইমের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে যাইতে পারবেন না। কিন্তু আপনাকে একটা ভিশন রাখতে হবে, আমাকে একটা টার্গেট রাখতে হবে, লং টার্ম একটা ডিম রাখতে হবে কোনো একটা জায়গায় পৌঁছানোর জন্য। বুঝতে পারলাম, এটা হলো এটাকে বলা হয় ভিশন। তো হতে পারে 5 ইয়ার্সের জন্য একটা হইতে পারে, বাজেট হইতে পারে। আর শর্ট টার্ম যেটা অবজেক্টিভ, সেটাকে বলা হয় গোল। যে আমি চাচ্ছি যে ওই দিনে পিরিয়ড কোনো কিছু করার জন্য। আচ্ছা, দ্য বাজেট পিরিয়ড ইজ দ্য পিরিয়ড কভার্ড বাই দ্য বাজেট হুইচ ইজ 1 ইয়ার। বাজেট কমিটি, দেখেন বাজেট কমিটি হলো যে কি করবে, কোঅর্ডিনেট করবে। দেখেন, বাজেট কমিটি ইজ দ্য কোঅর্ডিনেটিভ বডি ইন দ্য প্রিপারেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ বাজেট ইউজুয়ালি হেডেড বাই দ্য ম্যানেজিং ডিরেক্টর। এই বাজেট কমিটিটা পরিচালিত হবে কার দ্বারা? বলা হচ্ছে কোম্পানির যে প্রধান, কোম্পানির যে এমডি, তার দ্বারা পরিচালিত হবে। হুই ইজ অ্যাসিস্টেড বাই বাজেট অফিসার হুই ইজ ইউজুয়ালি দ্য ফাইন্যান্স ডিরেক্টর। বাজারের নলেজ কিন্তু সিএফও বা ফাইন্যান্স ডিরেক্টর যারা আছে তাদেরই কিন্তু এই বাজার সম্পর্কে ভালো নলেজ থাকে। or another accountant. Every part of the organization should be represented on the committee. এই কমিটিতে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই আবার কি থাকতে হবে, রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে। যেমন সেলস থেকে থাকতে হবে, প্রোডাকশন, মার্কেটিং অ্যান্ড সো অন। এই বাজেট কমিটির কাজ কি? কোঅর্ডিনেশন অ্যান্ড অ্যালোকেশন অফ রেসপন্সিবিলিটি ফর দ্য প্রিপারেশন অফ বাজেট। এই বাজেট তৈরির ক্ষেত্রে কে কোন কাজটা করবে, এটাই হলো বাজেট কমিটির কাজ। ইস্যুইং অফ দ্য বাজেট ম্যানুয়াল, এই বাজেট ম্যানুয়ালের মধ্যে ডিটেলস ইনস্ট্রাকশন গুলো থাকবে যে আহ, কিভাবে বাজেটটা প্রিপেয়ার করা হবে, কোন ডিপার্টমেন্ট কি ধরনের কাজ করবে, কার রেসপন্সিবিলিটি কতটুকু, ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন বাজেট ম্যানুয়াল। টাইম টেবলিং, একটা ডেডলাইন থাকবে। একটা ডেডলাইন থাকবে কারণ বাজেট তো এটা একটা তৈরি করতে হবে। বাজেটটা তৈরি করতে হবে। যেমন বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে যেটা হয়, যেমন স্মল কোম্পানিগুলোর ক্ষেত্রে কি হতে পারে, দেখবেন আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্রোচের কথা বলা আছে। বাজারিং এ কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ আছে, যেমন টপ ডাউন অ্যাপ্রোচ অফ বাজেটিং, বটম আপ অ্যাপ্রোচ অফ বাজেটিং। টপ ডাউন অ্যাপ্রোচ অফ বাজেটিং জিনিসটা কি? টপ হায়ার লেভেলে যে অথরিটি বা ম্যানেজমেন্ট থাকবে, তারা বাজেটটা দিয়ে দিবে, তারাই বাজেট প্রিপেয়ার করবে। হতে পারে যেমন স্মল কোম্পানিগুলো হতে পারে কি, যে ওনারই কি করে দিল,
একটা বাজেট প্রিপেয়ার করে ফেললো। এটাকে বলে টপ ডাউন স্টাইল বাজেটিং। বাজেট আমরা যে ই আচ্ছা, তো এই স্মল কোম্পানির জন্য, কিন্তু বড় বড় যে কোম্পানিগুলো, এটা তো আমরা বলতেছিলাম যে স্মল কোম্পানির জন্য এটা কি হইতে পারে, যে ওনারই কি হইতে পারে, যে বাজেটটা প্রিপেয়ার করে দিতে পারে। কিন্তু যেটা বড় কোম্পানি, বিগ সাইজের কোম্পানি, এই কোম্পানিগুলো কি করে, যেমন প্রোডাকশন বাজেটটা প্রোডাকশন ম্যানেজারের কাছ থেকে নেওয়া হয়। সেলস বাজেট এটা কার কাছ থেকে নেওয়া হয়, সেলস বাজেটের ইনফরমেশনগুলো সেলসের যে ডিপার্টমেন্ট হেড তার কাছ থেকে নেওয়া হয়। এইচআর বাজেটটা এইচআর ম্যানেজার বা এইচআর হেডের কাছ থেকে নেওয়া হয়। ফাইনাল এইভাবে আইটি রিলেটেড যে বাজেট, এটা আইটির যে ম্যানেজার বা ডিপার্টমেন্ট অফ আইটি হেডের কাছ থেকে নেওয়া হয়। তো এই বাজেটগুলো তো ধরেন যে আবার একটা বাজেটের সাথে কিন্তু আরেকটা বাজেট ইন্টারলিঙ্ক করা। একটা বাজেটের ডাটার সাথে আরেকটা বাজেটের কি লিঙ্ক আছে, কিন্তু ইন্টারলিঙ্ক আছে। কারণ সেলস বাজেটের সাথে আপনার প্রোডাকশন বাজেটটা ডিপেন্ড করতেছে। প্রোডাকশন বাজেট বা প্রকিউরমেন্ট বাজেট এই জিনিসগুলো কিন্তু ইনভলভ। তারপরে একটা দেখবেন আমরা মাস্টার বাজেটটা পড়বো, এরপরে আমরা ফাংশনাল বাজেটটা পড়বো। আমাদের মাস্টার বাজেট নিয়ে আলোচনা করা আছে, আমাদের ফাংশনাল বাজেট নিয়ে আলোচনা করা আছে। ফাংশনাল বাজেট জিনিসটা কি, ডিপার্টমেন্ট ওয়াইজ যে বাজেটটা প্রিপেয়ার করা হয় দ্যাট ইজ কল ফাংশনাল বাজেট। ডিপার্টমেন্ট ওয়াইজ যে বাজেটটা প্রিপেয়ার করা হয় দ্যাট ইজ কল কি, ফাংশনাল বাজেট। আর এই ডিপার্টমেন্ট ওয়াইজ যখন বাজেটগুলো প্রিপেয়ার হচ্ছে, এক ডিপার্টমেন্ট সে তার বাজেটের বাজেট প্রিপেয়ার করার পরে ওই ডাটাটা আর একটা ডিপার্টমেন্টের লাগবে টু প্রিপেয়ার টু প্রিপেয়ার দ্য বাজেট। তার মানে এখানে একটা টাইম লাইন দিয়ে দিতে হবে, যে একটা ডিপার্টমেন্ট কতটুকু টাইম নিবে এই সে তার ফাংশনাল বাজেটটা করার জন্য। যেমন সেলস বাজেট এটা একটা ফাংশনাল বাজেট, পার্সেস বাজেট ইটস কলড আ ফাংশনাল বাজেট, প্রোডাকশন বাজেট এটা একটা ফাংশনাল বাজেট। তো সেলস ডিপার্টমেন্ট সেলস বাজেটটা কত দিনের মধ্যে করবে, এই টাইম টেবিলটা কোথায় থাকবে, এই টাইম টেবিলটা বাজেট ম্যানুয়ালে থাকবে। প্রভিশন অফ ইনফরমেশন টু অ্যাসিস্ট ইন দ্য প্রিপারেশন অফ বাজেট। প্রভিশন অফ ইনফরমেশন, ইনফরমেশনগুলো কি করা হবে, প্রদান করা হবে টু অ্যাসিস্ট ইন দ্য প্রিপারেশন অফ বাজেট। এটা হইতে পারে এরকম যে একজন একটা ফাংশনাল বাজেট প্রিপেয়ার করে এটা হয়তো বা ফাইন্যান্স ডিরেক্টর কাছে দিয়ে দিল বা সিএফওর কাছে দিয়ে দিল, সে কি করলো, রিলিভেন্ট ডিপার্টমেন্টের নিকট ইনফরমেশনগুলো প্রদান করলো। এটা বলা আছে কমিউনিকেট অফ ফাইনাল বাজেট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজার। ফাইনাল বাজেটটা অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজারের নিকট কমিউনিকেট করা হবে, ডিপার্টমেন্ট হেডদের নিকট কমিউনিকেট করা হবে। মনিটরিং দ্য বাজেটিং প্রসেস বাই কম্পেয়ারিং অ্যাকচুয়াল অ্যান্ড বাজেটেড, এটা মনিটরিং করা হবে। বাজেটের ক্ষেত্রে একটা ড্রব্যাক কি, কারণ এটা তো 1 ইয়ার প্ল্যান করা হয় বাজেটগুলো। তো এটা যদি মনিটরিং না করা হয় তাহলে বছর শেষে কিন্তু আপনি দেখবেন যে আপনার যে টার্গেট বা প্ল্যান ছিল এই টার্গেট বা প্ল্যান কি হবে না, ইমপ্লিমেন্ট হবে না। আচ্ছা, এইগুলো হলো বাজেট কমিটির কাজ। হ্যাঁ, বাজেট কমিটি কি করবে, বাজেট পিরিয়ড যেটা আমরা অলরেডি আলোচনা করছি যে এটা কি হয় নর্মালি 1 ইয়ার হয়ে থাকে। চাইলে কোম্পানিগুলো কি করতে পারে এইটাকে এই এই বাজেটে ইমপ্লিমেন্ট করার জন্য এটা কোয়ার্টারলি নিয়ে আসতে পারে, বা এটা মান্থলি বেসিস করতে পারে, বা এটা এটা মান্থলি বেসিস, বা এটা বেসড অন উইকের উপরে বেস করে এটাও করতে পারে। দ্য বাজেট ম্যানুয়াল, এটা মোটামুটি কিছুটা আলোচনা করা হয়েছে যে বাজেট ম্যানুয়াল জিনিসটা কি। স্টেপস ইন ইন দ্য প্রিপারেশন অফ বাজেট। জি, কেউ কিছু বলবেন নাকি? না, আমি জাস্ট আমার ওপিনিয়ন শেয়ার করতে চাচ্ছিলাম যে জি ভাই। আমি তো একটা আইটি কোম্পানিতে আছি। তো আইটি কোম্পানিতে এটা মান্থলি না করলে অনেক টাফ হয়ে যায়, বিকজ আমরা তো রিসোর্স অগমেন্টেশন মডেলে অনেক জায়গায় কাজ করি। ভেরিয়েন্স গুলো অনেক বেশি হয় আর কি, বিভিন্ন প্যারামিটারের কারণে। জি উইকলি বেসিসে অনেক সময় অনেক কিছু দেখতে হয় আর কি। এটা জি আর কি। জি। মানে বু- জাস্ট আমি এক্সপিরিয়েন্স না শেয়ার না করলাম। না না, বুঝতে পারছি ভাই। এটা হয় কি যে বাজেটে যেটা বলা হয়েছে ভাই, ফার্স্ট আপনাকে অ্যানুয়াল বাজেট ক্রিয়েট করতে হবে, এরপরে এটাকে ব্রেক ডাউন করতে হবে।
কারণ যে কোম্পানিগুলোর, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ জি এটা জি আপনাকে, জি জি। আমি অ্যানুয়ালটাকে প্রথমে আমরা কোয়ার্টারলিতে নিয়ে আসি, জি কোয়ার্টারলির পরে আমরা মান্থলিতে আনি, আনার পরে উইকলি বেসিসেও কিছু ডেটাকে আমরা জি জি, মনিটর করি আর কি। এটাই যে এই জায়গায় বাজেট পিরিয়ডের মধ্যেই বলা আছে ভাই। আচ্ছা, এবং এখানে কিন্তু বলেই দিচ্ছে যে, যেমন দেখেন, দ্য বাজেট পিরিয়ড ইজ দ্য পিরিয়ড কভার্ড বাই দ্য বাজেট হুইচ ইজ ইউজুয়ালি 1 ইয়ার, হাউএভার বাজেট ক্যান বি প্রিপেয়ার্ড ইন ইউজ ফর লঙ্গার পিরিয়ড, ফর এক্সাম্পল ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট, এটা লঙ্গার পিরিয়ডের জন্য হতে পারে, যেমন ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট, এটা হতে পারে। বাজেট ক্যান অলসো বি প্রিপেয়ার ফর শর্টার পিরিয়ড, ফর এক্সাম্পল ইন দ্য ইনভারনমেন্ট হোয়ার টেকনোলজি অর আদার ফ্যাক্টরস আর র্যাপিডলি চেঞ্জিং, শর্টার পিরিয়ডের জন্য হতে পারে, উইথ দ্য রেজাল্ট দ্যাট অ্যানুয়াল বাজেট কুইকলি বিকাম আউট অফ ডেট, যে বলেই দিচ্ছে যে অ্যানুয়াল বাজেটটা কি বিকাম আউট অফ ডেট। In the common situation where a budget is prepared for a year, it is usually by divided into monthly. ওই দেখেন আপনি যেটা বলতেছেন, আপনার সেকেন্ড প্যারায় কিন্তু এটাই বলতেছে আলম ভাই, দেখেন, জি in জি the জি। common situation where a budget is prepared, in আমরা the common situation where a budget is prepared for a year, common situation কি budget is prepared for a year, it will usually be divided into monthly control period, এটা usually divided করা কি monthly control period, so that regular comparison can be made of the actual and budgeted result, যাতে রেগুলার কম্পারিজনটা আমরা করতে পারি। দেখেন এরপরে যে আপনি যেটা বলছেন এটা বলা আছে, দেখেন সাম অর্গানাইজেশন ডিভাইডেড দ্য অ্যানুয়াল বাজেট ইনটু 13 পিরিয়ডস অফ 4 উইকস, এটা পিরিয়ডও করতে পারে। আদার হ্যাভ 12 বাজেট পিরিয়ড বাট দে আর নট ক্যালেন্ডার মান্থস বাট পিরিয়ড অফ 4 4 and 5 উইকস ফর ইচ কোয়ার্টার অফ দ্য ইয়ার, এটা ওই যে উইকের পরে বেস করে করা যেতে পারে। বাজেট ম্যানুয়ালটা আমরা মোটামুটি আলোচনা করছি, আমরা স্টেপসগুলো দেখি। Steps in the preparation of budget. The principal budget factor is the factor which limits an organization activity. Factor must be prepared first. The budget for the principal budget factor must be prepared first. If sales volume is the limiting factor, then the sales budget should be prepared first. আচ্ছা, বলা হচ্ছে সেলস ভলিউম, মানে আপনি বাজেটটা শুরু করবেন কিভাবে, অ্যাকচুয়ালি রেভিনিউর থেকে কিন্তু শুরু হয়, বুঝছেন, রেভিনিউ থেকেই শুরু হয়, মানে আপনি একটা ফুল বাজেট করতে যাচ্ছেন, অ্যানুয়াল বাজেট করতে যাচ্ছেন না, কারণ আপনার নেক্সট পিরিয়ডে কি পরিমাণ রেভিনিউ জেনারেট করতে যাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনার কি হবে, স্টার্ট হবে বাজেটটা। দেখ, ইফ সেলস ভলিউম ইজ আ লিমিটিং ফ্যাক্টর, দেন দ্য সেলস বাজেট শুড বি প্রিপেয়ার ফার্স্ট, প্রথমে আপনাকে সেলস বাজেটটা তৈরি করতে হবে, তারপরে আপনি কি কি পরিমাণ কোয়ান্টিটি বিক্রি করতে যাচ্ছেন, এবং এই পরিমাণ কি পরিমাণ কোয়ান্টিটি বিক্রি করতে যাচ্ছেন এবং কত টাকায় বিক্রি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কি পরিমাণ আপনার রেভিনিউ আসবে, এইটা। দ্য প্রোডাকশন বাজেট, আমরা ফার্স্ট অফ অল কি করবো, সেলস বাজেটটা প্রিপেয়ার করলাম, এরপরে দেখেন দ্য প্রোডাকশন বাজেট উইল দেন বি প্রিপেয়ার্ড বাই অ্যাডজাস্টিং দ্য সেলস বাজেট ফর প্ল্যানের চেঞ্জ ইন দ্য ফিনিশ গুডস ইনভেন্টরি, এটার পরে আমাদের কি করতে হবে, প্রোডাকশন বাজেট তৈরি করতে হবে। আচ্ছা, আমি হয়তোবা 10 লাখ ইউনিটস বিক্রি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রোডাকশন বাজেটও ওইভাবে আমাকে প্রিপেয়ার করতে হবে, যে 10 লাখ ইউনিটস উৎপাদন করতে আমার কি পরিমাণ র মেটেরিয়াল লাগবে। প্রোডাকশন বাজেটের সাথে কিন্তু অনেক কিছু ইনভলভ, র মেটেরিয়াল বাজেট আছে, লেবার বাজেট আছে, ওভারহেড বাজেট, এই জিনিসগুলো ইনভলভ আছে। আচ্ছা, তারপর ইনভেন্টরি বাজেটও ইনভলভ আছে, কারণ আপনি হয়তো বা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাজেট করতেছেন বা জুলাই থেকে জুন পর্যন্ত বাজেট প্রিপেয়ার করতেছেন, জুলাই থেকে জুন, আমরা ধরে নিলাম জুলাই 25 থেকে 30 জুন 26 পর্যন্ত আপনি একটা বাজেট তৈরি করবেন, 30 জুন 26-এর পরের মাসেও তো আপনি বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইনভেন্টরি বাজেট রাখতে হবে না, আপনাকে কিন্তু ইনভেন্টরি বাজেটটা রাখতে হবে, এটা বলা আছে। তা প্রোডাকশন বাজ দ্য নেক্সট স্টেজ উইল বি প্রিপারেশন অফ বাজেট ফর প্রোডাকশন রিসোর্স সাস আস ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজেস অ্যান্ড ডাইরেক্ট লেবার, যেটা আমরা আলোচনা করলাম, দ্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার্সেস বাজেট ইজ প্রিপেয়ার, আমার প্রোডাকশন বাজেটের পরে কি ডিপেন্ড করবে, পার্সেস বাজেটটা ডিপেন্ড করবে। দ্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার্সেস বাজেট ইজ প্রিপেয়ার্ড বাই অ্যাডজাস্টিং দ্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজেস বাজেট ফর প্ল্যানেট চেঞ্জ ইন দ্য র ম্যাটেরিয়াল ইনভেন্টরি। এবার বলা হচ্ছে ওভারহেড কস্ট বাজেট উইল বি প্রিপেয়ার, আমরা ওভারহেড কস্ট বাজেট taking account of the level of activity to be achieved and the support needed to be given to the direct operation.
এ নাম্বার অফ বাজেট সাচ এস ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট। কারণ আপনার উৎপাদন করতে হইলে কি প্লান্ট এন্ড মেশিনারি লাগতে পারে, তবে এটা তো আপনাকে টার্গেট রাখতে হবে। বা আপনাকে হয়তো বা এখন ইমিডিয়েট লাগতেছে না, কিন্তু একটা সার্টেন পিরিয়ড পরে আপনাকে নতুন প্লান্ট বা মেশিনারি নিতে হবে। এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট। ওয়ার্কিং ক্যাপিটাল বাজেট, এটাও ইম্পর্টেন্ট। কারণ আপনি প্রোডাকশন করতে গেলে তো আপনার ফান্ড লাগবে। এই ফান্ডগুলো কিভাবে পাবেন? তারপর আপনাকে কি করতে হবে? ওয়ার্কিং ক্যাপিটাল বাজেটটা প্রিপেয়ার করতে হবে, and the cash budget must be prepared in order to provide the necessary information বা বাজেটেড ব্যালেন্স শিট। এবং বলা হচ্ছে যে ক্যাশ বাজেট তৈরি করতে হবে। আমরা তো ক্যাশ বাজেটগুলো ছোট ছোট অর্গানাইজেশনগুলো কিন্তু করে থাকি, যে নেক্সট নেক্সট মান্থে আমার কি পরিমাণ রেভিনিউ জেনারেট হবে আমার বিজনেস থেকে, এবং আমাকে কি পরিমাণ পেমেন্ট দিতে হবে। এই ধরনের আমরা বাজেটগুলো কিন্তু নর্মালি স্মল অর্গানাইজেশন যারা আমরা যারা স্মল অর্গানাইজেশন যারা আছে বা যারা স্মল এন্টারপ্রিনারশিপ আছে, তারা কিন্তু এই ধরনের বাজেটগুলো তৈরি করে। যে আমার নেক্সট নেক্সট পিরিয়ডে বা নেক্সট মান্থে আমার কি পরিমাণ রেভিনিউ জেনারেট হবে এবং আমাকে কি পরিমাণ পেমেন্ট দিতে হবে, বা নেক্সট 2 মান্থে আমার কি পরিমাণ রেভিনিউ জেনারেট হবে এবং কি পরিমাণ পেমেন্ট দিতে হবে। তো এই রেভিনিউ জেনারেট তার মানে কি, দিস ইজ কল কি ক্যাশ বাজেট। ক্যাশ বাজেট আমার কি থাকে, যে আমার নেক্সট মান্থে কি পরিমাণ রেভিনিউ জেনারেট রিসিভ করব, বা কি পরিমাণ আমি টাকা পাবো, এবং আমাকে কি পরিমাণ টাকা পরিশোধ করতে হবে। দিস কল ক্যাশ বাজেট। আচ্ছা, আমরা যে বাজেট, আচ্ছা এগুলো বলা আছে। আচ্ছা, overhead cost budget will be prepared, taking account to be achieved and the support needed to be given direct operation. A budget income statement can then be produced. আচ্ছা, যখন আমরা ওভারহেড বাজেটটা তৈরি করে ফেললাম, তখন আমরা একটা কি করতে পারি, বাজেট ইনকাম স্টেটমেন্টও কি করতে পারি, প্রিপেয়ার করতে পারি। এই নাম্বার অফ বাজেট সাস এস ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট, ওয়ার্কিং ক্যাপিটাল বাজেট, ক্যাশ বাজেট মাস্ট বি প্রিপেয়ার। এটা প্রোভাইড নেসেসারি ইনফরমেশন বাজেটের ব্যালেন্স শিট। আচ্ছা, উপরের যে বাজেটগুলো, যে আমরা যে ফাংশনাল বাজেটগুলো দেখলাম, এই বাজেটগুলো বাজেটগুলো আমাকে হেল্প করবে বাজেটের ইনকাম স্টেটমেন্ট প্রিপারেশনের জন্য। আর আমরা যে নিচে যে বাজেটগুলো আলোচনা করলাম, যেমন ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট, ওয়ার্কিং ক্যাপিটাল বাজেট অ্যান্ড ক্যাশ বাজেট, এই বাজেটগুলো আমাকে হেল্প করবে কি বাজেটের ব্যালেন্স শিট তৈরি করার জন্য। আমরা দেখবেন কোম্পানিগুলো অনেক কি করে, ফোরকাস্টেড ফোরকাস্টেড ব্যালেন্স শিট প্রিপেয়ার করে। মানে কোম্পানিগুলো কি করতে চায়, দেখতে চায় যে নেক্সট পিরিয়ডে তার নেক্সট পিরিয়ডে তার আর্থিক অবস্থা কেমন হতে পারে, নেক্সট পিরিয়ডে তার বিজনেস কেমন হতে পারে, এই জিনিসগুলো সে কি করতে চায়, দেখতে চায়। হ্যাঁ, এবার সে কেমন চাচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো দেখতে চায়। হ্যাঁ, যেমন অনেক কোম্পানি আছে দেখবেন যে তারা 4-5 বছরে কি করে ফোরকাস্টেড ব্যালেন্স শিট তৈরি করে ফেলে। এবং এটা কিন্তু অনেক জায়গায় চাইও দেখবেন বিভিন্ন, যেমন লোনের ক্ষেত্রে দেখবেন ফোরকাস্টেড এফএস চাই, ফোরকাস্টেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট চাই। Standard cost provide the basic unit rates to be used in the preparation and number of functional budget. স্ট্যান্ডার্ড কস্টটা, এই কস্টটা আগে থেকে ডিটারমাইন করা হয় স্ট্যান্ডার্ড কস্টটা, ঠিক আছে। প্রোভাইড দ্য বেসিক ইউনিট রেটস টু বি ইউজড ইন দ্য প্রিপারেশন ইন নাম্বার অফ ফাংশনাল বাজেট। এটা বেসিক ইউনিট রেট যেটা ইউজ করা হয় ইন দ্য প্রিপারেশন নাম্বার অফ ফাংশনাল বাজেট। যেমন আপনার একটা ইউনিট তৈরি করতে কি পরিমাণ র ম্যাটেরিয়াল লাগবে, একটা ইউনিট তৈরি করতে কি পরিমাণ র ম্যাটেরিয়াল লাগবে। একটা ইউনিট তৈরি করতে 3 কেজি র ম্যাটেরিয়াল লাগে, এই 3 কেজিটাকেই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড দ্বারা মনে রাখবেন একক ইউনিটকে রিপ্রেজেন্ট করা হয়। আমরা স্ট্যান্ডার্ড কস্টিং কিন্তু পড়বো, স্ট্যান্ডার্ড দ্বারা রিপ্রেজেন্ট করা হয় কি একক ইউনিটকে, যে একটা ইউনিট তৈরি করতে কি পরিমাণ র মেটেরিয়াল লাগবে, দ্যাট ইজ কল কি স্ট্যান্ডার্ড। আর বাজেট হলো কি, মানে হুলা অ্যামাউন্টকে রিপ্রেজেন্ট করে। যে আমি 10 লাখ ইউনিট উৎপাদন করবো, তাহলে 10 লাখ ইউনিট উৎপাদন করতে কি পরিমাণ র মেটেরিয়াল লাগবে, দ্যাট ইজ কল বাজেট। এটা আমাদেরকে হেল্প করবে বাজেট প্রিপেয়ার করতে, প্লাস আমাদেরকে কম্প্যারিজন করতে হেল্প করবে। আচ্ছা, দেখেন এখানে একটা এক্সাম্পল দিয়ে আছি।
দ্য অর্ডার অফ বাজেট প্রিপারেশন, এটা তো আমরা আমরা একটা এক্সাম্পলে চলে যাই, হ্যাঁ, এগুলোকে আপনারা একটু দেখে নিন। দেখেন এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, যে সেলস বাজেট। এখান থেকে আমরা কি করব, ইনভেন্টরি বাজেট বা ফিনিশ গুডস বাজেট তৈরি করব। এরপরে ইনভেন্টরি বাজেট বা ফিনিশ গুডস বাজেট বলতে বোঝানো হচ্ছে কি, যে বাজেট তো করবেন একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য, যেমন জানুয়ারি টু ডিসেম্বর, যে আমি, বা জুলাই টু জুন, যে আমি 1 জুলাই 25 থেকে 30 জুন 26 পর্যন্ত আমি একটা বাজেট প্রিপেয়ার করলাম। এখন এরপরেও তো 1 জুলাই 26 আপনি গুডস বিক্রি করবেন না, তাহলে আপনি তো একটা নির্দিষ্ট কোয়ান্টিটির গুডস কি করতে হবে, আপনাকে ইনভেন্টরিতে রাখতে হবে। কি পরিমাণ গুডস রাখতে যাচ্ছেন, কি পরিমাণ ফিনিশ গুডস রাখতে যাচ্ছেন, কি পরিমাণ র মেটেরিয়াল রাখতে যাচ্ছেন, কি পরিমাণ ডাব্লিউআইপি তে রাখতে যাচ্ছেন, এটাও কিন্তু আপনাকে কি করতে হবে, প্রিপেয়ার করতে হবে। দ্যাট ইজ কল ইনভেন্টরি বাজেট। ইনভেন্টরি বাজেট, এখানে ফিনিশ গুডস। দেখেন ইনভেন্টরি বাজেট কিন্তু দেখেন নিচে বলা আছে ইনভেন্টরি বাজেট, হ্যাঁ। আচ্ছা, এখন আপনি হয়তো বা 1000 ইউনিটস কি করতে যাচ্ছেন, ফিনিশ গুডস হিসেবে রাখতে যাচ্ছেন। আর আপনার আপনার টার্গেট হলো 10 লাখ ইউনিটস বিক্রি করা। তাহলে আমার কি পরিমাণ প্রোডাক্ট তৈরি করতে হবে। আর আবার আমাদের এরকম হইতে পারে যে আমাদের তো ওপেনিংও আবার কিছু গুডস থাকতে পারে। আপনার হয়তো বা 500 ইউনিটস ওপেনিং রয়ে গেছে। তার মানে আমাকে ক্যালকুলেশন করতে হবে যে আমি কি পরিমাণ ইউনিটস আমাকে তৈরি করতে হবে, কি পরিমাণ ইউনিটস আমি রাখতে চাচ্ছি, এবং কি পরিমাণ ইউনিটস আমার অলরেডি আছে। এটার পরে বেস করে আমাকে কি করতে হবে, প্রোডাকশন বাজেট তৈরি করতে হবে। এরপরে র মেটেরিয়াল ইউজেস বাজেট। এখন ইউনিট উৎপাদন করতে গেলে তো আমার র মেটেরিয়াল লাগবে। তো প্রতি ইউনিট উৎপাদন করতে কি পরিমাণ র মেটেরিয়াল ইউজেস হবে, এটাকে বলা হচ্ছে র মেটেরিয়াল ইউজেস বাজেট। ইনভেন্টরি বাজেটের মধ্যে আমাদের তো আবার বছর শেষে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কি ইনভেন্টরিতে রাখতে চাচ্ছি। আর জুলাই মাসেও তো আমাদের কি করতে হবে, যে পিরিয়ডে বাজেট করছি এর এই পিরিয়ড শেষ হওয়ার পরবর্তী মাসেও তো আমাদের আবার কি করতে হবে, গুডস উৎপাদন করতে হবে। আর গুডস উৎপাদন করতে হলে আমার র মেটেরিয়াল লাগবে। এটা বলা হচ্ছে র মেটেরিয়াল পারচেস বাজেট। আমার এই 10 লাখ ইউনিটস উৎপাদন করতে কি পরিমাণ র মেটেরিয়াল লাগবে, এই পরিমাণ র মেটেরিয়াল কস্ট কত, দ্যাট ইজ কল র মেটেরিয়াল পারচেস বাজেট। যে এরপরে পেয়েবল বাজেট। পেয়েবল বাজেটটাও ইম্পর্টেন্ট, যে আপনি র মেটেরিয়াল যেগুলো করতেছেন সব তো হয়তো বা ক্যাশে পেমেন্ট নাও করতে পারেন, কিছু কিছু হয়তো বা বাকিতে পারচেস করতে পারেন। তাহলে বাকি পেমেন্টগুলো আপনি কোন মাসে পরিশোধ করবেন, বা আপনাকে সাপ্লায়ারদের কাছ থেকে ক্রেডিট ফ্যাসিলিটি নিয়েছেন কিনা। অনেক কোম্পানি আছে সাপ্লায়ারদের কাছ থেকে 3 মাসে ক্রেডিট ফ্যাসিলিটি নিয়ে থাকে। তারপর আপনার টাকাটা কি করতে পারেন, আপনি হয়তো বা এখন গুডস পারচেস করতেছেন, 3 মাসের মধ্যেই সাপ্লায়ারকে কি করতে পারেন, পেমেন্ট দিতে পারেন। তো এটা বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পেয়েবল বাজেট। আর এটা কেন দরকার, কারণ আপনি যদি ফান্ড বা ফান্ড না আসে, তাহলে আপনি কিভাবে পেমেন্ট করবেন। তার মানে আমাদেরকে পেয়েবল বাজেট অ্যান্ড রিসিভেবল বাজেট দুইটাই করতে হবে। আচ্ছা, এই আদার কস্ট বাজেট, যেমন সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, R&D কস্ট, এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে বাজেট প্রিপারেশনের ক্ষেত্রে। প্রোডাকশন বাজেটের মধ্যে র মেটেরিয়াল ইউজেস বাজেট, ডাইরেক্ট লেবার বাজেট, মেশিন আওয়ার বাজেট। এরপরে আছে হলো রিক্রুটিং অ্যান্ড রিডান্ডেন্সি বাজেট। রিক্রুটিং অ্যান্ড রিডান্ডেন্সি বাজেট, আর আপনি প্রোডাক্ট উৎপাদন করতে গেলে তো ম্যান পাওয়ার লাগবে। তাহলে এখানে একটা রিক্রুটমেন্টের একটা ইস্যু আছে, এবং তাদেরকে হয়তো বা বছর শেষে এই পরিমাণ ম্যান পাওয়ার আপনার প্রয়োজন নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আবার রিডান্ডেন্সি ইস্যু থাকতে পারে। তাহলে সেক্ষেত্রেও একটা বাজেট আপনাকে তৈরি করতে হবে। মেশিন ইউজেস বাজেট, যে মেশিন দ্বারা প্রোডাকশন করতেছেন সেই মেশিনেরও কিন্তু একটা কস্ট আছে। মেশিন রান করতেও একটা কস্ট ইনকার হবে, তার মানে ওটারও একটা বাজেট আপনাকে তৈরি করতে হবে। প্রোডাকশন ওভারহেড বাজেট, তা প্রোডাক্ট শুধু তো র মেটেরিয়াল না, এই র মেটেরিয়ালের সাথে আনুষঙ্গিক আরো কিছু ইনডাইরেক্ট র মেটেরিয়াল রাখতে পারে। তো ওইটারও একটা বাজেট প্রিপেয়ার করতে হবে। দেখেন এগুলোর সাথে কানেক্টেড হলো, দেখেন এদিকে আবার রিসিভেবল বাজেট। সেলস বাজেটের সাথে কানেক্টেড কি রিসিভেবল বাজেট। আপনি কি হয়তো বা কিছু গুডস, সবগুলো যে সব গুডস আপনি ক্যাশে বিক্রি করবেন, কারণ এটা অ্যাকচুয়ালি
মানে ইন্ডাস্ট্রি বুঝতে হবে, ইন্ডাস্ট্রির পরে ডিপেন্ড করবে যে আপনার প্রোডাক্টটা কি আপনি ক্যাশ অন ডেলিভারি বিক্রি করতে পারবেন, নাকি ইন্ডাস্ট্রির নর্ম বলতেছে যে প্রোডাক্টগুলো আপনাকে বাকিতেও বিক্রি করতে হবে বা ক্রেডিট ফ্যাসিলিটি দিতে হবে। ক্রেডিট ফ্যাসিলিটি ছাড়া আপনার প্রোডাক্ট বিক্রি নাও হতে পারে, সেক্ষেত্রে আপনাকে একটা রিসিভেবল বাজেট করতে হবে। দেখেন, এই প্রোডাকশন বাজারের সাথে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেটটা কানেক্টেড। মানে আপনার হইতে পারে যে আপনার কোনো নতুন প্ল্যান বা মেশিনারি লাগতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা বাজেট রাখতে হবে। আচ্ছা, এই জন্য যেগুলো দেখেন আমার ইন্টারলিঙ্ক গুলো ক্যাশ বাজেট। কারণ সাপ্লায়ার কাছ থেকে যে গুডস গুলো কিনতেছেন, এই গুডসের টাকা তো একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে। তার মানে আপনাকে কি করতে হবে, একটা ক্যাশ বাজেট তৈরি করতে হবে। এই ক্যাশ বাজেট বেস করে বাজেট, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট প্রিপেয়ার করা হবে। এটা একটা ডায়াগ্রাম ছিল, নিচে একটা এক্সাম্পল দেয়া আছে। একটা দেখেন, আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ, দেখা যাচ্ছে এটা একটা ওয়ার্ক এক্সাম্পল, এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা এই ওয়ার্ক এক্সাম্পলটা একটু দেখি, হ্যাঁ? এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। দেখেন কি বলতেছে, দেখেন, এক্সওয়াইজেড কোম্পানি প্রডিউসেস থ্রি প্রোডাক্টস। আচ্ছা, রিকোয়ারমেন্টটা বলছে যে প্রিপেয়ারিং ফাংশনাল বাজেট, আপনাকে বলছে যে একটা ফাংশনাল বাজেট, মানে ফাংশনাল বাজেট প্রিপেয়ার করা। ফাংশনাল বাজেট বলতে আমার সেলস বাজেট হতে পারে, সেলস বাজেট থাকবে, প্রোডাকশন বাজেট থাকবে, লেবার বাজেট থাকবে, এই জিনিসগুলো আপনি ইনফরমেশনের উপর বেস করেন। এক্সওয়াইজেড কোম্পানি প্রডিউসেস থ্রি প্রোডাক্ট এক্স ওয়াই এন্ড জেড। তারা তিন ধরনের প্রোডাক্ট প্রডিউস করে। ফর দ্য কামিং অ্যাকাউন্টিং পিরিয়ড বাজেট আর টু বি প্রিপেয়ার বেসড অন দ্য ফলোইং ইনফরমেশন। নিচে ইনফরমেশনের উপর বেস করে এই জিনিসগুলো দেয়া আছে। বাজারের সেলস, আপনি এক্স বিক্রি করতে যাচ্ছেন, 2000 ইউনিট বিক্রি করতে যাচ্ছেন অ্যাট দ্য রেট 100 করে, ওয়াই বিক্রি করতে যাচ্ছেন 4000 অ্যাট দ্য রেট 130 করে, এবং জেড বিক্রি করতে যাচ্ছেন 3000 অ্যাট দ্য রেট 150। আমি এই ডাটাগুলো পেলাম বা আমার এই টার্গেটগুলো পেলাম, তাহলে আমি এই ইনফরমেশনের উপর বেস করে আমি কি করতে পারবো, সেলস বাজেট প্রিপেয়ার করতে পারবো না? ইনফরমেশনের উপর বেস করে আমরা সেলস বাজেট তৈরি করতে পারবো। তাহলে আমরা একটু দেখি যে আমরা আগে ফার্স্ট সেল বাজেটটা তৈরি করে ফেলি, সেলস বাজেট। আচ্ছা, এটা এটা একটা ওয়ার্ক এক্সাম্পল তো, এখানে আবার বলে দিছি এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য। সেলস কোয়ান্টিটি, আমরা যদি একটু দেখি কোয়ান্টিটি কত কত আছে, 2 4 3 না, 2 4 3। সেলস কোয়ান্টিটি হলো 2000, ওয়াই হলো 4000, আর জেড হলো 3000। জেড হলো 3000। এটার প্রাইসটাও কিন্তু আমার দেয়া আছে। দেখেন, 100, 130, 100, 130 এবং 150। ঠিক আছে, তাহলে আমরা কি, দেখেন এখান থেকে আমরা কি তৈরি করলাম, সেলস ভ্যালুটা পেলাম এবং টোটাল সেলস ভ্যালুটা পেলাম। আমরা এটার সাথে জাস্ট প্রাইসটা মাল্টিপ্লাই করলি আমরা সেলস ভ্যালুটা পেলাম এবং টোটাল সেলস ভ্যালুটা আমরা পে করলাম। তার মানে নেক্সট পিরিয়ডে বা আমার বা আমার টার্গেট সেলসটা আমি জানতে পারলাম এই সেলস বাজেটের মাধ্যমে, যে আমার কি পরিমাণ কোয়ান্টিটি কোয়ান্টিটি আমাকে বিক্রি করতে হবে এবং আমি কি পরিমাণ রেভিনিউ জেনারেট করতে যাচ্ছি। এগুলো আপনারা একটু করে নিন, হ্যাঁ, আমি জাস্ট আলোচনা করে দিই। আচ্ছা, এখন বলা হচ্ছে বাজেটের ইউজেস অফ র মেটেরিয়াল। দেখেন, এক্স তৈরি করতে আমার RM1, RM11, RM22 এবং RM33 এই ম্যাটেরিয়ালগুলো ইউজ হয়। মানে একটা ইউনিট তৈরি করতে আমার RM11, RM22 এবং RM33 এই ম্যাটেরিয়ালগুলো ইউজ হয়। যেমন এক্স তৈরি করতে RM11, RM22 ইউজ হয়। ওয়াই তৈরি করতে আমার তিন ধরনের ম্যাটেরিয়ালই লাগে। জেড তৈরি করতে আমার তিন ধরনের ম্যাটেরিয়ালই লাগে। এখানে ম্যাটেরিয়ালের কোয়ান্টিটিগুলো বলা আছে।
এটা আপনি কেজিতে নিতে পারেন। যেমন এক্স তৈরি করতে আমার RM11 লাগে 5 কেজি, ওয়াই এবং RM22 লাগে 2 কেজি। প্রতি কেজি ম্যাটেরিয়ালে কিন্তু মূল্যও দেয়া আছে। প্রতি কেজি ম্যাটেরিয়ালে মূল্য আমার দেয়া আছে, যেমন কস্ট পার ইউনিট অফ ম্যাটেরিয়াল 5, কস্ট পার ইউনিট ম্যাটেরিয়াল 3 অ্যান্ড কস্ট পার ইউনিট ম্যাটেরিয়াল 4। ঠিক আছে, প্রতি কেজি ম্যাটেরিয়ালের মূল্য আবার দেয়া আছে। এখন আচ্ছা, আমরা যদি একটু, আচ্ছা ফিনিশ ইনভেন্টরি বাজেটটা নিচে দেয়া আছে। দেখেন ফিনিশ ইনভেন্টরি বাজেট, ওপেনিং অ্যান্ড ক্লোজিং। ফিনিশ ইনভেন্টরি বাজেট হলো ওপেনিং অ্যান্ড ক্লোজিং। দেখেন এই জায়গাটা যদি আমরা একটু ফোকাস দিই, ওপেনিং অ্যান্ড ক্লোজিং। আচ্ছা, আমি প্রোডাক্ট এক্স বিক্রি করতে যাচ্ছি কতগুলো, 2000। আমার ওপেনিংয়ে আছে কত, 500। আমার ক্লোজিংয়ে আছে কত, 600। মানে আমার কি কি পরিমাণ প্রোডাকশন করতে হবে, 2100। বুঝতে পারলাম কিনা? প্রোডাক্ট এক্স আমার উৎপাদন করতে হবে কত, 2100। 2100টা কিভাবে আসলো, 2100 কিভাবে আসলো? কারণ আমি 2000 ইউনিট বিক্রি করতে যাচ্ছি, আমার ওপেনিং এ আছে 500 আর ক্লোজিং এ আছে 600। তার মানে আমাকে উৎপাদন করতে হবে কত, 2100। প্রোডাক্ট ওয়াই আমাকে কি পরিমাণ উৎপাদন করতে হবে, আমার ওপেনিং এ আছে 800, ক্লোজিং এ আছে 1000, আর আমি বিক্রি করতে যাচ্ছি 4000 ইউনিটস। তার মানে প্রোডাক্ট ওয়াই আমাকে উৎপাদন করতে হবে 4200। বোঝা যাচ্ছে কিনা, ইকবাল ভাই বোঝা যাচ্ছে? ইকবাল ভাই বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে প্রোডাক্ট রেট আমাকে কি পরিমাণ উৎপাদন করতে হবে। দেখেন আমার ওপেনিং আছে 700, ক্লোজিং আছে 800, আর আমি বিক্রি করতে চাচ্ছি 300। তার মানে আমাকে উৎপাদন করতে হবে 3100। এইটুকু তো আমরা বুঝলাম যে কোন প্রোডাক্টটা আমাকে কি পরিমাণ উৎপাদন করতে হবে। প্রোডাক্ট এক্স আমাকে উৎপাদন করতে হবে 2100 ইউনিট, প্রোডাক্ট ওয়াই আমাকে উৎপাদন করতে হবে 4200 ইউনিট, অ্যান্ড প্রোডাক্ট জেড আমাকে উৎপাদন করতে হবে 3100 ইউনিট। আচ্ছা, এখন এই পরিমাণ ইউনিট উৎপাদন করতে আমার কি পরিমাণ র মেটেরিয়াল লাগবে। যেমন এক্স উৎপাদন করতে আমার কি পরিমাণ র মেটেরিয়াল লাগবে। র মেটেরিয়ালেরও কিন্তু আবার বাজেট হবে, কারণ RM11 আপনাকে কি পরিমাণ, RM11 কি পরিমাণ র মেটেরিয়াল ক্রয় করতে হবে। RM22 আপনাকে কি পরিমাণ র মেটেরিয়াল ক্রয় করতে হবে, এবং RM33 আপনাকে কি পরিমাণ র মেটেরিয়াল ক্রয় করতে হবে। বলা আছে কস্ট পার ইউনিট অফ ম্যাটেরিয়াল হলো 5। কস্ট পার ইউনিট হলো ম্যাটেরিয়াল হলো 5। আচ্ছা, আচ্ছা এটা কেন লাগবে দেখেন, আমরা যদি RM11 এর ক্যালকুলেশনটা করি। আচ্ছা, আমরা একটু নিচে দেখি ওরা কি করছে। আমরা সেলস ভ্যালুটা তো আমরা বের করতে পারবো, জাস্ট প্রাইসটা মাল্টিপ্লাই করে। প্রোডাকশন বাজারটা কিন্তু আমরা বের করে দিলাম, বাজারের প্রোডাকশন। তাই আমরা ওই যে উপরে যেটা বের করলাম এটাই বলা হচ্ছে বাজারের প্রোডাকশন। যেমন প্রোডাক্ট এক্স হবে হলো 2100, প্রোডাক্ট ওয়াই হবে 4200, অ্যান্ড প্রোডাক্ট জেড হবে 3100। এখন আমরা র মেটেরিয়াল বাজেট তৈরি করবো। RM11 কি পরিমাণ র মেটেরিয়াল রিকোয়ার্ড, ঠিক আছে। RM22 আমার কি পরিমাণ র মেটেরিয়াল রিকোয়ার্ড, RM33 আমার কি পরিমাণ র মেটেরিয়াল রিকোয়ার্ড। আচ্ছা, আমরা যদি একটু ক্যালকুলেশন করি, বলা হচ্ছে এক্স তৈরি করতে 5 কেজি র মেটেরিয়াল লাগে। আমি এক্স উৎপাদন করবো কতগুলো, 2100 ইউনিট, ইউনিট 5 প্লাস ওয়াই তৈরি করতে আমার 4200, আমি 4200 ওয়াই তৈরি করবো, কি পরিমাণ র মেটেরিয়াল লাগে 3, প্লাস আমি জেড উৎপাদন করবো কত, 3100, কি পরিমাণ র মেটেরিয়াল লাগে 2। আমরা একটাটা শুধু ক্যালকুলেশন করতেছি, হ্যাঁ? আমরা একটাটা ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমরা বললাম র মেটেরিয়াল রিকোয়ার্ড। র মেটেরিয়াল, কিছু জিনিস পারলে নোট ডাউন করে নিয়েন, কারণ এই জিনিসগুলো আমি যেভাবে আলোচনা করতেছি না, এটা আপনাদের জন্য ইজি। হ্যাঁ, র মেটেরিয়াল রিকোয়ার্ড আমরা কোনটাটা করতেছি, র মেটেরিয়াল রিকোয়ার্ড আমরা RM11 এটা করতেছি। RM11
আচ্ছা, আমার ওপেনিংটা আছে না? ওপেনিংটা তো আমি লেস করব, কারণ এই পরিমাণ তো ওপেনিং আছে। ওপেনিংটা আমার আছে, দেখবেন ওপেনিং বলা আছে যে আমার ওপেনিং র মেটেরিয়াল আছে কত, 2100, 21,000 ওপেনিং র মেটেরিয়াল আছে 21,000। এরপরে আমার হলো ক্লোজিং। ক্লোজিং আছে কত? ওপেনিংটা মাইনাস হবে, হ্যাঁ। যেমন আমার তো এই পরিমাণ র মেটেরিয়াল আছে, তখন এই পরিমাণ র মেটেরিয়াল আপনাকে কি করতে হবে না, পারচেস করতে হবে না। এবং বাজেট পিরিয়ড শেষে আপনি আরো কি করতে যাচ্ছেন, 18,000, 18,000 র মেটেরিয়াল আপনি বাজেট পিরিয়ড শেষে রাখতে যাচ্ছেন। তার মানে আমরা এই ক্যালকুলেশন অনুযায়ী র মেটেরিয়াল বাজেটটা পেয়ে যাব, যে আমার কি পরিমাণ র মেটেরিয়াল লিখতে। এটা র মেটেরিয়াল, এটা র মেটেরিয়াল। এটা আমরা বলতে পারি র মেটেরিয়াল রিকোয়ার্ড, এটা জাস্ট র মেটেরিয়াল লিখতে পারি, হ্যাঁ। আর র মেটেরিয়াল রিকোয়ার্ডটা আমরা নিচে লিখতে পারি যে আমার এই পরিমাণ RM1 র মেটেরিয়াল লাগবে, র মেটেরিয়াল রিকোয়ার্ড। প্রথমটা হলো র মেটেরিয়াল ফর প্রোডাকশন, মানে উৎপাদনের জন্য। র মেটেরিয়াল ফর প্রোডাকশন মানে আমি যে পরিমাণ ইউনিট উৎপাদন করতে যাচ্ছি, এই পরিমাণ ইউনিট উৎপাদনের জন্য আমার কি পরিমাণ র মেটেরিয়াল লাগবে। আমি কি পরিমাণ ইউনিট উৎপাদন করতে যাচ্ছি দেখেন আমার নিচে আলোচনা করা আছে। আমরা এটা যদি একটু নিচে নিই, যেমন আমি এক্স উৎপাদন করতে যাচ্ছি 2100 ইউনিট, ওয়াই উৎপাদন করতে যাচ্ছি 4200 ইউনিট, এম জেড উৎপাদন করতে যাচ্ছি 3100 ইউনিট। তার মানে আমার 2100 ইউনিট এক্স উৎপাদন করতে কি পরিমাণ র মেটেরিয়াল লাগবে, 4200 ইউনিট ওয়াই উৎপাদন করতে RM11 কি পরিমাণ র মেটেরিয়াল রিকোয়ার, এবং 3100 ইউনিট জেড উৎপাদন করতে RM11 কি পরিমাণ র মেটেরিয়াল রিকোয়ার, এটা বলা হচ্ছে। বুঝতে পারলাম কিনা? দেখেন, তোমার র মেটেরিয়াল রিকোয়ার আমরা RM11টা বের করলাম, এভাবে আমরা RM22টা বের করতে পারবো, এভাবে আমরা RM33টাও বের করতে পারবো। এখন প্রতি কেজি ম্যাটেরিয়ালের মূল্যও কিন্তু দেয়া আছে। এখানে র মেটেরিয়াল রিকোয়ার্ড, এখানে যে পরিমাণ কোয়ান্টিটিটা বের হবে, এর সাথে যদি আমরা প্রাইস যেটা আছে, প্রাইস পার কেজি যেটা আছে, এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা RM11 এর জন্য র মেটেরিয়াল পার্চেস বাজেট আমরা পেয়ে যাব। এটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো, RM11 এর জন্য র মেটেরিয়াল পার্চেস বাজেটটা আমরা পেয়ে যাব। আমি বুঝতে পারলাম কিনা? আপনারা বুঝতে পারতেছেন? কি বলো, বোঝা যাচ্ছে তো না? বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন আমাদের আমরা তো র মেটেরিয়াল বাজেট গুলো করলাম, জিনিসটা বুঝতে পারছি। যে এই ম্যাথমেটিক্যাল ইস্যুগুলো আবার ইন্টারেস্টিং হয়। মানে এই চ্যাপ্টারটা এমনি কোয়াইট ইজি, আবার ম্যাথমেটিক্যাল ইস্যুগুলো যখন আলোচনা করা হয় তখন আবার এই জিনিসগুলো একটু ইন্টারেস্টিং হবে। আচ্ছা, দেখেন আমরা যদি নিচে একটু যাই, ওরা আমাদেরকে কি কি করতে বলছে। দেখেন আমরা সেলস ভ্যালুটা পেলাম, প্রোডাকশন বাজেটটাও কিন্তু আমরা বের করছি, ম্যাটেরিয়াল ইউজেস বাজেট ওই যেটা RM11টা আমি করলাম, যে র মেটেরিয়াল রিকোয়ারটা আমরা বের করলাম, ম্যাটেরিয়াল পার্সেস বাজেট জাস্ট আমি প্রাইসটা মাল্টিপ্লাই করবো। এরপরে দেখেন লেবার বাজেট, এই জায়গায় আর বেশি কিছু টানে না, জাস্ট লেবার বাজেট পর্যন্ত ক্লোজ করে দিচ্ছি। লেবার বাজেটটা তো কোয়াইট ইজি। এক্সপেক্টেড আওয়ার্স পার ইউনিট, প্রত্যেক ইউনিট উৎপাদন করতে আপনার কি পরিমাণ লেবার আওয়ার লাগবে। যেমন প্রোডাক্টিস কতগুলো উৎপাদন করবেন, 2100। প্রোডাক্টিস আপনি উৎপাদন করবেন কত, 2100 ইউনিট। তো 2,100 ইউনিট, তাহলে 2,100 ইউনিট উৎপাদন করতে আপনার প্রত্যেকটা ইউনিট উৎপাদন করতে 4 আওয়ার্স লাগে। তাহলে 2,100 ইউনিট উৎপাদন করতে আপনার কত আওয়ার লাগবে, তাহলে 2,100 × 4, আর আওয়ারলি রেট দেওয়া আছে 9। তাহলে 2,100 × 4 × 9 করলে পারে আমি প্রোডাক্ট এক্স এর ক্ষেত্রে লেবার বাজেটটা আমি বের করতে পারবো। একইভাবে আমি ওয়াইয়েরটা বের করে ফেলবো, একইভাবে আমি জেডেরটা বের করে ফেলবো। এইগুলো সহজ। আচ্ছা, এই জিনিসটা আপনারা একটু ফিল আপ করতে চেষ্টা করে না। আচ্ছা, আমি বুঝতে পারছিলাম, পারলাম বোধ হয় না? দেখেন, এর আগেও একটা এক্সাম্পল দেওয়া আছে, এটাও একটা। এখানে শুধু ম্যাটেরিয়াল পার্সেস বাজেট আপনাকে তৈরি করতে হচ্ছে, প্রিপারিং এ ম্যাটেরিয়াল পার্সেস বাজেট। এখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে।
আচ্ছা, দ্য লিঙ্ক বিটুইন বাজেটিং এন্ড স্ট্যান্ডার্ড কস্টিং। আচ্ছা, বাজেটিং এন্ড স্ট্যান্ডার্ড কস্টিং এর কনসেপ্টটা কিন্তু আমি বলেই ফেলছি যে বাজেট হলো ফুল অ্যামাউন্টটাকে রিপ্রেজেন্ট করে, ফুল অ্যামাউন্টটাকে। ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড হলো একক ইউনিটকে রিপ্রেজেন্ট করে, সিঙ্গেল ইউনিটকে রিপ্রেজেন্ট করে। যে আপনি একটা ইউনিট উৎপাদন উৎপাদন করলে কি পরিমাণ র মেটেরিয়াল রিকোয়ার্ড, একটা ইউনিট উৎপাদন করার জন্য কি পরিমাণ র মেটেরিয়াল রিকোয়ার্ড, দ্যাট ইজ কল কি স্ট্যান্ডার্ড। আর বাজেট হলো যে আমার টার্গেট হলো 10,000 ইউনিট উৎপাদন করতে, তাহলে 10,000 ইউনিটস উৎপাদন করতে কি পরিমাণ র মেটেরিয়াল রিকোয়ার্ড, দ্যাট ইজ কল কি বাজেট। বুঝতে পারলাম কিনা দেখেন। স্ট্যান্ডার্ড হলো সবসময় একক ইউনিটকে রিপ্রেজেন্ট করে, বাজেট হলো ফুল ইউনিটকে রিপ্রেজেন্ট করবে, ফুল ইউনিটসকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, স্ট্যান্ডার্ডটা কেন ডিটারমাইন করা হয়? স্ট্যান্ডার্ডটা ডিটারমাইন করা হয়, এই স্ট্যান্ডার্ডটা ডিটারমাইন করা হয় কারণ আপনারা তো জানেন না যে 10,000, কিন্তু আপনার একটা আইডিয়া আছে যে আহ, যে এই পরিমাণ ইউনিট উৎপাদন করতে আমার এই পরিমাণ কস্ট ইনকার হবে। ঠিক আছে। আপনার তো একটা আইডিয়া আছে যে আমার এই পরিমাণ ইউনিট উৎপাদন করতে এই পরিমাণ কস্ট ইনকার হবে। বা যারা প্রোডাকশনে আছে তাদের তো একটা আইডিয়া আছে, যারা প্রোডাকশনে আছে তাদের তো আইডিয়া আছে যে এই ধরেন প্রোডাক্ট এক্স তৈরি করতে কি পরিমাণ কস্ট ইনকার হবে, তাদের তো আইডিয়া আছে। তাদের কাছ থেকে একটা তাদের কাছ থেকে একটা এস্টিমেটেড কস্ট নিয়ে নেওয়া, যে 1 ইউনিট তৈরি করতে কি পরিমাণ কস্ট ইনকার হবে, এটার সাথে আপনি কি করবেন, মাল্টিপ্লাই করবেন কি নাম্বার অফ ইউনিটস। ক্লিয়ার কিনা? এটাই বলা হচ্ছে। দ্য মাস্টার বাজেট, মাস্টার বাজেট বলতে বাজেটের ইনকাম স্টেটমেন্ট, বাজেটের ব্যালেন্স শিট এন্ড দ্য ক্যাশ বাজেটটাকে বলা হয় মাস্টার বাজেট। মাস্টার বাজেট কোনগুলো? দ্য বাজেটের ইনকাম স্টেটমেন্ট, দ্য বাজেটের ব্যালেন্স শিট এন্ড ক্যাশ বাজেট, এই এই জিনিসগুলোকে বলা হয় মাস্টার বাজেট। আচ্ছা, আপনার মাস্টার বাজেটটা তৈরি করতে আপনার কি কি ডাটা লাগবে? ওই ফাংশনাল বাজেটের ডাটাগুলো লাগবে। মাস্টার বাজেটের জন্য কি লাগবে? এই ফাংশনাল বাজেটের ডাটাগুলো লাগবে। এই ফাংশনাল বাজেটের ডাটার উপরে বেস করে আপনি কি করতে পারবেন? ক্যাশ বাজেট অ্যান্ড বাজেটিং, বাজেট ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড বাজেটের ব্যালেন্স শিট করতে পারবেন। The master budget provides a consolidation of all subsidiary budget and is likely to be the most interest to senior managers and directors. সিনিয়র ম্যানেজার্স অ্যান্ড ডিরেক্টরদের ক্ষেত্রে কিন্তু এটা মানে তাদের ইন্টারেস্টেড হলো মাস্টার বাজেটের উপর। কারণ আলটিমেটলি দিন শেষে তারা কিন্তু কি কি চায়? তারা দেখতে চায়, আলটিমেটলি দিন শেষে তারা দেখতে চায় প্রফিট। যে ঠিক আছে তুমি এই পরিমাণ ইউনিট উৎপাদন করলা, এই পরিমাণ রেভিনিউ জেনারেট করলা, কিন্তু দিন শেষে আমার প্রফিট থাকবে কত? ঠিক না? দিন শেষে আমার প্রফিট থাকবে কত, দিন শেষে আমার অর্গানাইজেশনের ওয়েলথ কতটুকু ইনক্রিজ হবে, তারা এই জিনিসটা দেখতে চায়। তখন তাদের মেইন ফোকাস থাকে কি মাস্টার বাজেটের পরে। এ সেন্সিটিভিটি অ্যানালাইসিস মাস্ট বি ক্যারিড আউট অন দ্য মাস্টার বাজেট। আচ্ছা, সেন্সিটিভিটি অ্যানালাইসিসটা বলছে কি, যেমন আপনি তো একটা বাজেট প্রিপেয়ার করতেছেন, অনেক সময় ডেভিয়েশন হতে পারে না? ডেভিয়েশন তো হতে পারে। মানে আপনার কিন্তু ডেভিয়েশন হতে পারে। যে আপনি একটা বাজেট প্রিপেয়ার করলেন, বাজেটে দেখেন আপনি একটা ফাংশনাল বাজেট ফাংশনাল বাজেট প্রিপেয়ার করলেন, বেসড অন ফাংশনাল বাজেটের উপর বেস করে আপনি মাস্টার বাজেট প্রিপেয়ার করলেন, যেখানে আপনি প্রফিট শো করলেন। কিন্তু ইকোনমিক ডাউনটার্ন বা কোনো একটা রিজনের কারণে এটা তো লস হইতে পারে। ঠিক আছে, লস হইতে পারে। ঠিক আছে। তো এই আহ, তা এই অ্যানালাইসিসটা, সেন্সিটিভ অ্যানালাইসিসটা করা হয় কেন? সেন্সিটিভ অ্যানালাইসিসটা হলো কি, দেখবেন যে কি পরিমাণ ওয়ার্স সিচুয়েশন হইলেও যাতে আপনার বিজনেসের কি পরিমাণ ওয়ার্স সিচুয়েশন অ্যারাইজ হইলে সেক্ষেত্রে আপনার হয়তো বা বিজনেসে লাভ না হইতে পারে। দ্যাট ইজ কল সেন্সিটিভিটি অ্যানালাইসিস। বুঝতে পারলাম কিনা? কি পরিমাণ মানে এই সেন্সিটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে পার্সেন্টেজও বের করা হয়। সেন্সিটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে কি পার্সেন্টেজও বের করা হয়। যেমন আপনি হয়তো বা একটা গুডস একটা স্পেসিফিক প্রাইসে বিক্রি করতেছেন, একটা স্পেসিফিক প্রাইস বিক্রি করতেছেন, বা কোনো একটা বড় একজন বায়ারের কাছ থেকে আপনি একটা নির্দিষ্ট কোয়ান্টিটি অফ গুডসের অর্ডার নিয়ে নিছেন। এখন এই গুডসগুলো মেক করতে তো আপনাকে কি করতে হবে? র মেটেরিয়াল পারচেস করতে হবে। গুডস তৈরি করতে তো আপনার র মেটেরিয়াল পারচেস করতে হবে, বা স্কিল ম্যান পাওয়ার রিকোয়ার। ঠিক আছে। তো এখানে সেন্সিটিভ অ্যানালাইসিস যেটা করা হয় যে আমার র মেটেরিয়াল প্রাইস কি পরিমাণ বাড়লেও
যাতে আমার বিজনেসের লস না হয়। দ্যাট ইজ কল সেন্সিটিভিটি অ্যানালাইসিস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস। এটা কি স্যার একটা ইন্ডিকেটরের চেঞ্জের ফলে অন্য কোনো জায়গায় পরিবর্তন আসতেছে কিনা এই হ্যাঁ, ধরনের অ্যানালাইসিসকে সেন্সিটিভ অ্যানালাইসিস বলা যেতে পারে? এটাই বলা হচ্ছে। কিন্তু সেন্সিটিভ অ্যানালাইসিস একটা ড্রব্যাক আছে, বুঝছেন? সেন্সিটিভ অ্যানালাইসিস ড্রব্যাক গুলো কি? এটা একটা ইন্ডিকেটর নিয়ে কাজ করে, যে আপনি যেটা বলতেছিলেন, বুঝছেন? এটা একটা ড্রব্যাক আছে, কারণ এটা একটা ইন্ডিকেটর নিয়ে কাজ করে, একাধিক ইন্ডিকেটর নিয়ে এটা কাজ করে না। আচ্ছা, তো কন্টেন্ট অফ দ্য মাস্টার বাজেট এইগুলো একটু দেখে নিন। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে, বুঝছেন? আমরা বাজেট নিয়ে মোটামুটি আলোচনা করছি, ক্যাশ বাজারের একটা এক্সাম্পল আমরা দেখি, নেক্সট ক্লাসে দিয়ে খাইতে পারি। আর আমাদের আর কিছু অ্যাপ্রোচ আছে বাজেটিং এ, আজকে এই পর্যন্ত থাকো। আমরা নেক্সট ক্লাসে কিছু বাজেটিং এ কিছু অ্যাপ্রোচ গুলো আলোচনা করবো। ওরাও থিওরিটিক্যাল আলোচনা। অ্যাপ্রোচ বলতে ডিফারেন্ট টাইপস অফ বাজেট মিন করা আছে, এখানে বিভিন্ন বাজেটের কথা বলা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকো। হ্যাঁ? আর আপনাদের নেক্সট ক্লাসটা দেখি আমি এই, আহ, মনির ভাইকে একটু অবহিত করবো না। হ্যাঁ? আর আমি তো এই যে আইটিপির ভাইবার জন্য ক্লাস নিচ্ছি। আর আপনারা হয়তো বা জানেন যে আমি ইউনিভার্সিটিতেও আছি, অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। মনির ভাই আছেন না? ঠিক আছে মনির তাহলে ভাই, আজকে। আজকে এই পর্যন্ত থাকবো। হ্যাঁ, কারণ ওকে। আলোচনা তো নেক্সট এটা আমরা ক্লাস কি রোববারে না শনিবারে? বাই। শনিবারে, এই শনিবারটা মনির ভাই একটু ব্যস্ত থাকতে পারে, আমি একটু ইনফর্ম করবো না আপনাকে, আগে হ্যাঁ, ইনফর্ম আর করবো না। আর আমি এর আপনাকে আগে তো, বুধবারের মধ্যে ইনফর্ম করবো না। ঠিক হ্যাঁ, আছে, শুক্রবারের আগে তো সম্ভব না নাকি? ফ্রাইডের আগে না ভাইয়া, ফ্রাইডের আগে পারবো না এই সপ্তাহে। ও আচ্ছা, ঠিক আছে, কারণ অসুবিধা ফ্রাইডের নেই। আগে তাইলে তাইলে শনিবার না হয় রোববার বা সোমবার আমরা দেখি। মোটামুটি কি, নেক্সট হ্যাঁ, উইক। এটা আমরা মোটামুটি হলো কি, প্রথম ওই যে কস্টিং এর চ্যাপ্টারটা একটু বড়, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, এরপরে যেমন আজকে বাজেটিংটা পড়াইলাম, তো বাজেটিংটাতে আর অল্প একটু টপিক বাকি, তারপর আমাদের বাজেটিংটা শেষ কিন্তু, বুঝছেন? ঠিক, বাজেটিংটা শেষ আমাদের মোটামুটি, যে পরের যে টপিকগুলো আছে এই টপিকগুলো, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের টপিকটা বড়, আর বাকি টপিকগুলো এতটা বড় না। বুঝতে পারছি। ঠিক আছে, Yes, ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে, সালাম আলাইকুম। আজকে তাহলে এই পর্যন্ত থাকবো। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে জি, সবাই। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ঠিক আছে। জি, আসসালাম।